আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফাতিমা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালীর কলাপাড়ায় রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় হেলিকপ্টার যোগে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। সফরসূচি অনুযায়ী বেলা 12টা 20 মিনিটে রিমালে ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া ও পাথরঘাটে পরিদর্শন শেষে কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। 12:30টায় তিনি দুর্গতদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। দুপুর 2:30টায় পায়রা 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আমার ঘরে নাই কিছু, আমাদের সময় পাইনি মালামাল এরকম একটা চাপ সৃষ্টি হবে। আমরা বলতে পানি এত দ্রুত ব্যাগ উঠছে, মালামাল রাখতে পারি মাল প্রায় ভেসে গেছি। বন্যা তো 7-8টা দেখছি, এরকম এত চাপে পানি আমার জীবনে। যাই হোক মরি গেছে এলাকা দেখা করবো, জীবনে দেখা করতে হয় আর কি। এই জন্য কি রয়ে গেছে আপনি তেরান কি দেবে না দেবে আর চিন্তা চাইতে দেখ মরবি সে করছে হেরাতে একটা কিছু দেবে। দর্শক, পটুয়াখালীতে রয়েছেন সহকর্মী মারুফ রেজা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মারুফ, প্রধানমন্ত্রীর সফর ঘিরে এলাকাবাসী কি বলছেন, আর সেই সাথে জানাবেন যে ক্ষতি কাটিয়ে উঠতে তারা কি সহায়তা চান? খুব স্বাভাবিকভাবে এখানকার মানুষজন এত হারানোর পরেও আজকে কিন্তু একটা খুশির খবর, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কিছু সুখবর নিয়ে হয়তো বা আবার এই বিধ্বস্ত রিমাল বিধ্বস্ত এলাকায় আসছেন। আপনি জানেন যে এখানকার যে দক্ষিণাঞ্চল 19টি জেলা তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বরগুনায়, দুঃখিত পটুয়াখালীতে, এবং পটুয়াখালী বিশেষ করে যদি বলি তাহলে কলাপাড়ায়, এবং সেই বিধ্বস্ত এলাকায় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। আপনি জানেন এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে রওনা হয়েছেন, এবং এখানে যে সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা ঘূর্ণিঝড় রিমালে তাদের ফসলি জমি হারিয়েছেন, চিংড়ি ঘের মাছের ঘের হারিয়েছেন, অনেকে বাড়িঘর হারিয়েছেন, আবার প্রাণও হারিয়েছে। আমরা জানি যে 16 জন মারা গেছেন এই 19 জেলায়। এত হারানোর পরেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যে এখানে আসছেন, তাদের মধ্যে কিছুটা হলেও সেই হারানোর বেদনা কিছুটা হলেও প্রলেপ দেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন, কারণ তিনি আসবেন এবং তাদের হাতে নগদ ত্রাণ যেমন তুলে দেবেন, তেমনি আগামীতে কেন্দ্র করে দ্রুত ঘুরে ওঠা যায় এইসব মানুষদের। তাই সেই বিষয়ে হয়তো বা তিনি সুখবর দিয়ে যাবেন। সব কিছু মিলে এখানকার সাধারণ মানুষদের এক ধরনের খুশির বার্তা বয়ে যাচ্ছে কিছুটা, এটা বলাই যায়। আর আরেকটা ফাতেমা হচ্ছে, এখানে 12:30 প্রধানমন্ত্রী আসার পরে তিনি এখানে একটি জনসভার একটা আয়োজন করা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন, এবং এরপরে কিন্তু পায়রা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তাপ বিদ্যুৎ, সেখানে একটি প্রশাসনিক পর্যায়ে এক ধরনের তার একটি মিটিং রয়েছে, সেটি শেষ করেই তারপর কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমনকে ঘিরে এখানকার মানুষদের যে গত 2-3 দিন ধরে যে ধরনের হতাশা ছিল, সেই হতাশা কিন্তু অনেকটাই কাটিয়ে ওঠার এক ধরনের বার্তা তারা কিন্তু পাচ্ছেন আজকে প্রধানমন্ত্রী আগমনের মধ্য দিয়ে। তো ফাতেমা, এই ছিল আমার কাছে আছে এখনকার খবর। প্রধানমন্ত্রী বেলা 12:30টার দিকে এখানে এসে পৌঁছাবেন। ধন্যবাদ। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে উপকূল জুড়ে। ঘরবাড়ি হারিয়ে অনেক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছেন। খেয়ে না খেয়ে মানবেতর দিন কাটছে তাদের। এদিকে জোয়ার ও জলোচ্ছ্বাসে বাগেরহাটে ভেসে গেছে 40,000 চিংড়ির ঘের। এতে প্রায় 100 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। ভোলায় রেমালের আঘাতে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে 2,894টি ঘরবাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 8,000 বাড়িঘর। সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে 1,554 কিলোমিটার। 100 কোটি টাকার মাছ ভেসে গেছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে বরিশালের বিভিন্ন এলাকা। এতে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে উজানের ঢল ও বৃষ্টির কারণে সিলেটের সুরমা, কুশিয়ারা সহ সবকটি নদ নদীর পানি বাড়ছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে এবং কুশিয়ারা নদীর আমলশীথ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত সিলেটে 19.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণ এবং সিলেটের টানা বৃষ্টিতে এই বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে গোয়াইনঘাট উপজেলার
শালুটিকর গোয়াইনঘাট সড়ক তলে গেছে। গোয়াইনঘাট উপজেলার পানিবন্দী লোকজনকে আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করছে প্রশাসন। দেশ লুটপাটকারী আর দুর্বৃত্তদের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। সরকার পতনের লক্ষ্যে লড়াই চলছে জানিয়ে এই আন্দোলনে জনগণ জয়ী হবে বলে আশা করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় মরদেহের খণ্ডিত অংশের খোঁজে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে শ্বাসরুদ্ধকর অভিযান। প্রায় ক্লুলেস এই হত্যাকাণ্ডের ১৫ দিন পর মঙ্গলবার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে। তবে এটি এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ কিনা তা নিশ্চিত করতে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতায় নেওয়া হচ্ছে। এমপি আনারের ভাই আবেদ আলী ও পিএস রৌফেরও ভারতে যাওয়ার কথা রয়েছে। এদিকে ভারতে অবস্থান করা ডিবির উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ সহ অন্য কর্মকর্তারা আজ বিকালে দেশে ফিরবেন। রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনে বিস্ফোরণে নিহত হয়েছে একজন, আহত হন আরও একজন। নিহত সোলাইমান পেশায় হোটেল শ্রমিক, বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। আহত নারী শান্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিস্ফোরণের ভয়াবহতার ধরন এবং গ্যাস লিকেজে এই দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, গ্যাস লিকেজ থেকে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটেনি। একজন লোক নিহত হয়েছে, একজন আহত হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আমরা জানাতে পারবো যে আসলে এখানে কি কারণে বিস্ফোরণটা ঘটেছে। এই বিল্ডিং এর গ্যাসের লাইন কাটছে, তাদের গ্যাসের লাইন তো কাটা হয়নি, তাহলে তার বাড়িতে কি বাস্ট হইলো? এটা তার লাইনের গ্যাস, তা তো সিলিন্ডার না যে সিলিন্ডার বাস্ট হইছে। 30 ফিট রোড, ওই পার থেকে গেটটা সিটাই পরে এসে পড়ছে, আরেকটা গেট ভেঙে আসছে। তাহলে এটা কিসের আওয়াজ? গ্যাসে তো এটা হওয়ার কোনো সম্ভাবনাই না। এই গেটটা এখান থেকে ছুটে এসে ওনার মাথায় লাগছে, ওনার মাথায় লাগার সাথে সাথে উনি পড়ে গেছে। আমাদের এক ছেলে ছিল, ভিতর থেকে দৌড়ে এসে তারে ধরছে জাবরিয়া। এমনিতে লুকাই না, সব রাস্তা বন্ধ, নাহলে বড় ঘটনা হইতো। এই রাস্তার কারণে অনেক মানুষের জীবন বাঁচছে। আরো দায়িত্ব পালনে সততার কমতি ছিল না দাবি করে বিদায়ী নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, প্রজাতন্ত্রের স্বার্থে সব কথা গণমাধ্যমকে বলা সম্ভব হয়নি। সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আর নতুন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেছেন, জনগণ সব ক্ষমতার উৎস, এই স্পিরিট বাস্তবায়নে কাজ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরিয়ে আনার প্রশ্নে তিনি বলেন, আইনের মধ্যে থেকে সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করবে কমিশন। বলেন, দায়িত্ব পালনকালে এমন কিছু করে যেতে চান যা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমার আচরণে সহসা আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না, হয়তো কখনো কেউ কেউ কষ্ট পেয়ে থাকতে পারেন। তা আমার বিদায় বেলায়, এই সচিবালয় থেকে বিদায় বেলায় আপনাদের কাছ থেকে সেটাকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ জানাবো। আমি একটি তত্ত্বে বিশ্বাসী যে এখনকার সময় তথ্য এবং প্রযুক্তির যুগ। আপনার কাছে যদি আমি তথ্য সরবরাহ করতে পারি, তাহলে জনগণের অনেক প্রশ্নের উত্তর তারা আপনাদের মাধ্যমে পেয়ে যায়। আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়েই এবছর উষ্ণতার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। তীব্র গরমে পড়ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। এর মধ্যে ভারতে তাপমাত্রা 53 ডিগ্রি ছুঁই। এই ঘটনা খোদ দেশটির রাজধানী দিল্লিতে। এক প্রতিবেদনে তথ্য জানায় এনডিটিভি। এদিকে দেশটির ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু জানান, দিল্লির তাপমাত্রা 52.3 ডিগ্রি হওয়ার বিষয়টা কিছুটা অস্বাভাবিক। আবহাওয়া দপ্তরের
কর্মকর্তাদের এ বিষয়ে খতিয়ে দেখতে বলেন তিনি। অপরদিকে শহরের উপকণ্ঠগুলোতে রাজস্থান থেকে আসা গরম বাতাস প্রথম আঘাত করায় এমন প্রভাব বলে জানায় দেশটির আবহাওয়া দপ্তর। ভারতের সর্বশেষ স্থলভাগ কন্যাকুমারীতে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত ধ্যানমগ্ন থাকবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের প্রচার শেষ করে প্রতিবারই এভাবে ধ্যান করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি। দেশটির উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা জানায় ৩০ মে দুপুরে তিরুঅনন্তপুরমে বিমান থেকে নামবেন মোদী। ২ দিন ধ্যানের পর কন্যাকুমারী থেকে ১ জুন দুপুর ৩:৩০ নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মোদী। এদিকে ২০১৪-তে প্রতাপগড়, ২০১৯-এ কেদারনাথ ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদী। দক্ষিণ ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে ৩৬,১৭১ জনে। এছাড়া আহত হয়েছে ৮১,০০০-এর বেশি ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ফিলিস্তিনি গণহত্যা অব্যাহত রাখায় এই ঘোষণা দেন তিনি। তবে দেশটিতে চলমান এই যুদ্ধ আরও ৭ মাস স্থায়ী হতে পারে বলে মন্তব্য করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেকবি। অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনে পুলিশ ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪০ জন। এদিকে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ইসরায়েলি দূতাবাসে আগুন দিয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। গেল বুধবার দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতের এক পর্যায়ে এই ঘটনা ঘটে। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনে জড়ো হয় প্রায় ২০০ মেক্সিকান ফিলিস্তিনপন্থী। তবে দূতাবাসের দেয়াল ও ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবনের কোনো ক্ষতি হয়নি বলে জানায় মেক্সিকান পুলিশ। ভালো খবর। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্টে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। আরদুজ্জামান রাজীবরা পোল্যান্ডকে পাত্তা না দিয়ে ৭টি লোনার সাহায্যে বিশালে জয় ছিনিয়ে নেয়। ফলে টানা ৪ ম্যাচ জয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত হয় লাল সবুজের প্রতিনিধিদের। অধিনায়ক আরদুজ্জামান ২৫ পয়েন্ট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন। ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ড উঠেছেন মেয়েদের শীর্ষ বাছাই ইগা নাটালিয়া ও ছেলেদের তৃতীয় বাছাই কার্লোস আলকারাজ। মেয়েদের এককে পোল্যান্ডের নাটালিয়া ২-১ সেটে হারান জাপানের নাওমি ওসাকাকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নাটালিয়া প্রথম সেট ৭-৬ গেমে জিতলেও দ্বিতীয় সেটে ৬-১ গেমে জিতে ম্যাচে ১-১-এ সমতা আনেন জাপানের টেনিস তারকা ওসাকা। তবে তৃতীয় সেট ৭-৫ গেমে জিতে শেষ পর্যন্ত তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন নাটালিয়াই। অপরদিকে ছেলেদের এককে জেসপার ডি জংয়ের বিপক্ষে ৩-১ সেটের জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত হয় স্প্যানিশ তারকা আলকারাজের। প্রথম ২ সেট সহজেই ৬-৩ ও ৬-৪-এ জয়ের পর তৃতীয় সেট ২-৬ গেমে হেরে যান এই স্প্যানিয়ার্ড। অবশ্য চতুর্থ সেটে ৬-২ গেমের সহজ জয়ে পরবর্তী রাউন্ডে উঠে যান আলকারাজ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সময় ১৫:০২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।